আমার ছোট বোন সাউদা, বয়স 18 ছুঁই ছুঁই। ও সবসময় ভীষণ ভ্রমণ পিপাসু। ওর মুখে সারাক্ষণই থাকতো নতুন নতুন জায়গায় যাওয়ার কথা। কখনো বলতো, ভাইয়া চলো না একবার সিলেটের চা বাগান দেখে আসি, টিভিতে যা সুন্দর দেখায়। আবার কখনো বায়না ধরত, কক্সবাজারের সমুদ্রের গর্জন নাকি কাছ থেকে না শুনলে অনুভব করা যায় না, চলো না ভাইয়া একবার যাই। ছোটবেলা থেকেই বিভিন্ন দর্শনীয় স্থান আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার প্রতি তার ছিল এক অদম্য আগ্রহ। ওর বইয়ের পাতার ভাঁজে ভাঁজে পাওয়া যেত সুন্দরবনের হরিণ, রাঙামাটির ঝুলন্ত সেতু আর সেন্ট মার্টিনের নীল পানির ছবি। বেশ কিছুদিন ধরেই সাউদা আমার পেছনে আঠার মতো লেগেছিল। ওর একটাই কথা, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে চলো, তুমি যদি আমাকে এবার বেড়াতে না নিয়ে যাও আমি কিন্তু পড়াশোনা একদম ছেড়ে দেব, তোমাদের কারো কথাই শুনবো না। ওর এই ছেলে মানুষই হুমকিতে আমি হাসতাম। ওকে বোঝানোর চেষ্টা করে বলতাম, আরে পাগলি, নিয়ে যাব তো, তোর ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপর একটা লম্বা ছুটিতে যাব, যেখানে যেতে চাস সেখানেই নিয়ে যাব। কিন্তু আমার ছোট বোন কোনোভাবেই আমার কথা মানতে নারাজ। সে ঠোঁট ফুলিয়ে বলতো, পরীক্ষার তো এখনো অনেক দেরি, প্রায় 3 মাস বাকি, চলো না পরীক্ষার আগেই একবার ঘুরে আসি। আমার কক্সবাজার যাওয়ার খুব ইচ্ছে। আমার এক বান্ধবী গিয়েছিল, ও বলেছে ওখানকার সমুদ্র দেখলে নাকি সব মন খারাপ ভালো হয়ে যায়, প্লিজ ভাইয়া চলো না। আমি যখন তাকে বোঝাতে চাইতাম যে এখন আমার অফিসের কাজের অনেক চাপ, তাছাড়া আর্থিক দিকটাও ভাবতে হবে, তখন আমার বোন অভিমানে মুখ ফুলিয়ে আমার দিকে তাকিয়ে থাকত। ওর গাল দুটো ফুলে টোপা কুলের মতো হয়ে যেত আর চোখ দুটো ছলছল করত। তবে একটা কথা স্বীকার করতেই হয়, রাগলে আমার ছোট বোনকে দেখতে বেশ মায়াবী লাগে। ওর ওই অভিমানী মুখটা দেখলে আমার ভেতরটা কেমন নরম হয়ে যেত। আমি ওকে রাগানোর জন্য মাঝে মাঝে মজা করে বলতাম, তুই রাগ করলে তোকে কিন্তু আরও মায়াবী দেখায়, একেবারে ছোটবেলার মতো। তখন সে আরও অভিমান করে মুখ ঘুরিয়ে বলতো, ভাইয়া তুমি কিন্তু বেশি কথা বলছো, আমার সাথে কথা বলবে না। এই ছোট ছোট খুনসুটির মধ্যেই আমাদের ভাই বোনের সম্পর্কটা ছিল মধুর। কিন্তু এবারের বিষয়টা ছিল ভিন্ন। ওর জেদটা যেন অন্য সব সময়ের চেয়ে বেশি ছিল। একদিন আমি ওকে বেশ কঠিনভাবেই জানিয়ে দিলাম যে এখন আমার পক্ষে তাকে নিয়ে ঘুরতে যাওয়া সম্ভব না। আমার অফিসের একটা বড় প্রজেক্ট চলছে, এই মুহূর্তে ছুটি নেওয়া অসম্ভব। আমার কথা শুনে ওর মুখটা ছোট হয়ে গেল। আমি ভাবলাম হয়তো এবারও বুঝতে পারবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে আমাকে অদ্ভুত এক ভয় দেখালো। বলল, ভাইয়া তুমি যদি আমাকে ঘুরতে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি তোমার সেই গোপন কথাটা সবাইকে বলে দেব। আমি অবাক হলাম, কিসের গোপন কথা? আমি তো কোনো কিছু লুকিয়ে রাখিনি। আমার জীবনে এমন কোনো গোপনীয়তা নেই যা প্রকাশ পেলে আমি সমস্যায় পড়ব। সে কি বলতে চায় আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিসের গোপন কথা, কি বলছিস এসব? সাউদা আমার চোখের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। বলল, সেটা তো এখন বলা যাবে না, তুমি যদি আমাকে কক্সবাজার নিয়ে যাও তাহলেই শুধু বলবো। ওর এই আচরণে আমার কৌতূহল চরমে উঠল। কি এমন গোপন কথা থাকতে পারে যা ও জানে আর আমি জানি না? আর সেই কথাটা বলার জন্য কক্সবাজারেই কেন যেতে হবে? আমি তখন বোনকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুই আগে বল কি সেই গোপন কথা, তারপর আমি কথা দিচ্ছি তোকে সত্যি সত্যি ঘুরতে নিয়ে যাব, তুই যেখানে বলবি সেখানেই যাব। বোনের সেই কথাটা জানার কৌতূহলে এবং তার আসল উদ্দেশ্যটা বোঝার জন্য আমি তাকে ঘুরতে নিয়ে যেতে প্রায় রাজি হয়ে গেলাম। কিন্তু সমস্যা হলো, তখন আমার হাতে সত্যি সত্যি তেমন কোনো টাকা ছিল না। মাসের মাঝামাঝি সময় বেতনের বেশিরভাগটাই খরচ হয়ে গেছে। আমি ওকে বললাম, কিন্তু আমার কাছে তো এখন যথেষ্ট টাকা নেই। আমার বোন তখন যা করলো তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। ও দৌড়ে নিজের ঘরে গেল এবং ওর পড়ার কেবিলের ড্রয়ার থেকে একটা খাম বের করে আনলো। খামটা আমার হাতে দিয়ে বলল, টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার কাছে টাকা আছে। আমি খামটা খুলে দেখলাম ভেতরে অনেকগুলো নতুন নোট। গুনে দেখলাম ঠিক 15,000 টাকা। আমি আরও অবাক হলাম, একটা ছাত্রী যে কিনা হাত খরচের জন্য আমার আর বাবার উপর নির্ভরশীল, সে এত টাকা কোথায় পেল?
একটা ভ্রমণের জন্য সে এতটা মরিয়া কেন? কি এমন উদ্দেশ্য তার? আমি আবারও বললাম, ঠিক আছে, তুই আগে কথাটা বল, তারপর আমরা যাব। এই টাকা তুই কোথায় পেলি? কিন্তু আমার বোন নাছোড় বান্ধা। সে বলল, আমি সত্যি বলছি, যখন আমরা ঘুরতে যাব ঠিক তখনই বলবো। আর এই টাকাটা আমার স্কলারশিপ আর টিউশনির জমানো টাকা। তুমি চিন্তা করো না, প্লিজ ভাইয়া, না বলো না। শেষ পর্যন্ত আমি আমার বোনের কথা রাখতে এবং তার সেই রহস্যময় উদ্দেশ্যের কথা জানতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আমার মনের ভেতর একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল। এই ভ্রমণের পেছনে লুকিয়ে থাকা রহস্যটা আমাকে জানতেই হবে। বোনের জেদের কাছে হার মেনে আমি রাজি তো হয়েই গেলাম, কিন্তু মনটা খচখচ করতে থাকলো। পরদিন সকালে অফিসে গিয়ে বসের সাথে কথা বলে অনেক কষ্টে 3 দিনের একটা ছুটি ম্যানেজ করলাম। বাসায় ফিরে দেখি সাউদার আনন্দ আর ধরে না। সে এর মধ্যেই ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। ওর চোখে মুছে ছিল একরাশ উচ্ছ্বাস, যেন সে কোনো গুপ্তধনের সন্ধানে যাচ্ছে। পরদিন খুব সকালে আমরা নাস্তা সেরেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকার কোলাহলপূর্ণ রাস্তা ছেড়ে বাস যখন হাইওয়েতে উঠল, তখন ভোরের স্নিগ্ধ আলো এসে পড়ছিল জানালার কাঁচ ভেদ করে। সাউদা হেডফোনে গান শুনছিল আর বাইরের দৃশ্য দেখছিল। ওর মুখে ছিল এক অনাবিল প্রশান্তি, কিন্তু আমার মনের ভেতরটা ছিল অশান্ত। বারবার মনে হচ্ছিল, আমি কি ঠিক করছি? একটা অজানা রহস্যের জন্য এতগুলো টাকা খরচ করে অফিসের কাজ ফেলে এভাবে বেরিয়ে পড়াটা কি বোকামি হচ্ছে? সাউদা আসলে কি লোকাচ্ছে? সারা পথ আমি ওর সাথে তেমন কথা বললাম না। মাঝে মাঝে ও এটা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছিল। দেখো ভাইয়া, বাইরের দৃশ্যটা কি সুন্দর, অথবা আমাদের বাসটা কিন্তু বেশ ভালো, তাই না? আমি শুধু হু হা করে উত্তর দিচ্ছিলাম। আমার এই অন্যমনস্কতা হয়তো সাউদা লক্ষ্য করেছিল, তাই কিছুক্ষণ পর ও চুপ করে গেল। কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত 12টা বেজে গেল। লম্বা জার্নিতে আমরা দুজনেই খুব ক্লান্ত ছিলাম। বাস থেকে নামার পর ভেজা বাতাস আর সমুদ্রের একটা নোনা গন্ধ আমাদের স্বাগত জানালো। সেখানে আমাদের পরিচিত কোনো বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজন ছিল না যে তাদের বাসায় উঠব, তাই বাধ্য হয়ে আমরা একটি মাঝারি মানের হোটেলে উঠলাম। রিসেপশনে গিয়ে আমি 2টো আলাদা রুম বুক করতে চাইলাম। রিসেপশনের লোকটি আমাদের পরিচয়পত্র দেখে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, 2টো সিঙ্গেল রুম দেব স্যার? আমি হ্যাঁ বলার আগেই সাউদা বলে উঠল, হ্যাঁ, 2টো আলাদা রুমই লাগবে। ওর এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। শেষ পর্যন্ত আমরা 2টো আলাদা পাশাপাশি রুম নিলাম। রুমে ঢুকে আমি ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল। সাউদাকে ফোন করে বললাম নিচে হোটেলের রেস্টুরেন্টে খেতে আসতে। কিছুক্ষণ পর ও এলো। আমরা রাতের খাবার অর্ডার দিলাম। খাওয়ার সময় পরিবেশটা বেশ নীরব ছিল। আমি নীরবতা ভাঙার জন্য বললাম, অনেক জার্নি হলো, টায়ার্ড লাগছে নিশ্চয়ই? সাউদা মাথা নেড়ে সায় দিল। তারপর হঠাৎই এমন একটা প্রশ্ন করে বসলো যা আমি মোটেও আশা করিনি। সে আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি বিয়েটা কবে করবে? আমার তো একটা মিষ্টি ভাবি চাই, যার সাথে আমি সব মনের কথা শেয়ার করতে পারবো। আমি ওর প্রশ্নে ভীষণ অবাক হলাম। বললাম, সময় হলেই করব। হঠাৎ এই প্রশ্ন কেন? সাউদা হালকা হেসে বলল, না, এমনিই বললাম। তোমার বয়স তো কম হলো না, মা বাবাও তো তোমার বিয়ের জন্য মেয়ে দেখছে। তোমার কি কাউকে পছন্দ আছে? ওর এমন প্রশ্নে আমার মনের মধ্যে খটকা লাগলো। যে মেয়েটা কখনো আমার ব্যক্তিগত জীবন নিয়ে এতটা ঘাঁটাঘাঁটি করেনি, সে হঠাৎ আমার বিয়ে নিয়ে এত আগ্রহী হয়ে উঠল কেন? আমি তার উদ্দেশ্য নিয়ে আরও বেশি দ্বিধায় পড়ে গেলাম। আমি বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, আগে কেরিয়ারে আরও একটু সেটেল হই, তারপর ভাবব। তুই এখন এসব নিয়ে না ভেবে নিজের পড়াশোনায় মন দে। আমার কথায় ও আর কিছু বলল না। খাওয়া শেষে আমরা যে যার রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে আমার ঘুম আসছিল না। একদিকে ভ্রমণের ক্লান্তি, অন্যদিকে সাউদার রহস্যময় আচরণ আর অদ্ভুত প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ও কি সত্যিই শুধু আমার বিয়ে নিয়ে চিন্তিত, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এই ভ্রমণের আসল উদ্দেশ্যটা কি? হাজারো প্রশ্ন নিয়ে আমি একসময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম।
পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে আর সমুদ্রের দূর থেকে ভেসে আসা গর্জনে। আমি ফ্রেশ হয়ে সাউদাকে ফোন দিলাম। ও বলল, ভাইয়া তুমি রেডি হয়ে নাও, আমরা একসাথে নাস্তা করে তারপর বিচে যাব। কিছুক্ষণ পর আমরা হোটেলের ডাইনিংয়ে বসলাম। সকালের সতেজ আলোয় সাউদার মুখটা বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। ওর পরনে ছিল একটা নীল রঙের সালোয়ার কামিজ, যা সমুদ্রের রঙের সাথে মিশে যাচ্ছিল। নাস্তা করতে করতে ও গতকালের বিয়ের প্রসঙ্গটা আবার তুলল। ভাইয়া, তুমি কি কখনো খুব একা অনুভব করো? আমি ওর এই প্রশ্নে আরও বিরক্ত হলাম। বললাম, সকালেই আবার এসব কি শুরু করলি? ঘুরতে এসেছিস, মজা কর। আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোর এত ভাবতে হবে না। আমার ধমকে ও চুপ হয়ে গেল। ওর মুখটা আবার মলিন হয়ে গেল। আমার কিছুটা খারাপ লাগলো, কিন্তু ওর এই অদ্ভুত আচরণের কারণ খুঁজে না পেয়ে আমার মেজাজটাও খিটখিটে হয়ে যাচ্ছিল। নাস্তা শেষে আমরা বিচের দিকে রওনা দিলাম। হোটেলের খুব কাছেই ছিল লাবণী পয়েন্ট। বালির উপর দিয়ে হেঁটে যেতেই সমুদ্রের বিশালতা আমাদের গ্রাস করল। হাজার হাজার মানুষ, সমুদ্রের ঢেউনের গর্জন, আকাশে উড়ন্ত গাংচিল, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। সাউদা তো সমুদ্র দেখেই ছোট বাচ্চার মতো আনন্দে লাফাতে শুরু করলো। ও দৌড়ে গিয়ে ঢেউয়ের পানিতে পা ভেজালো। ওর নির্মল আনন্দ দেখে আমার মনের বিরক্তিটা কিছুক্ষণের জন্য কেটে গেল। বিকেলে আমরা সুগন্ধা পয়েন্টের দিকে গেলাম। বিকেলের নরম আলোয় সমুদ্রের রূপ যেন আরও খুলে গেছে। আমরা একটা ফাঁকা জায়গায় বালির উপর বসলাম। সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে। এমন একটা শান্ত আর সুন্দর পরিবেশে আমার মনটা ভালো হয়ে যাচ্ছিল। হঠাৎ সাউদা আমার দিকে ফিরে জিজ্ঞেস করল, ভাইয়া, আমার সেই গোপন কথাটার কথা জানতে চাইবে না? আমি চমকে উঠলাম। এই কয়েক ঘন্টায় সমুদ্রের সৌন্দর্যে আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমরা এখানে কেন এসেছি। বোন যে এভাবে কথাটা মনে করিয়ে দেবে তা আমি ভাবতেও পারিনি। তার মুখে ছিল এক সরল হাসি, যা আমার সব দ্বিধা দূর করে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না তার উদ্দেশ্যটা কি। আমি বোনের দিকে তাকালাম। বিকেলের নরম আলোয় ওর মুখটা মায়াবী লাগছিল। সমুদ্রের বাতাস ওর চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল। আমি বললাম, হ্যাঁ, জানতে তো চাই। বল, কি সেই গোপন কথা যার জন্য তুই এত কিছু করলি, এতগুলো টাকা খরচ করে আমাকে এখানে টেনে আনলি? সাউদা হাসল, কিন্তু সেই হাসিতে রহস্যটা আরও ঘনীভূত হলো। বলল, এখানে না ভাইয়া, সময় মতো বলবো। এখন চলো ওই ঝিনুকের দোকানগুলো থেকে কিছু কিনি, মা আর ভাবির জন্য মালা কিনব। ভাবি শব্দটাও এমনভাবেই উচ্চারণ করলো যেন আমার বিয়ে হয়ে গেছে আর আমার স্ত্রী আমাদের সাথেই আছে। আমি ওর কথার ধরনে আরও বিভ্রান্ত হচ্ছিলাম। ও কি ইচ্ছে করে আমাকে ঘোরাচ্ছে, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর কারণ আছে? আমার মনে মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। হয়তো কক্সবাজারে ওর কোনো ছেলে বন্ধুর সাথে দেখা করার পরিকল্পনা আছে, যা আমাকেও বলতে পারছে না। হয়তো সেই জন্যই এত নাটক করছে। এই ভাবনাটা মাথায় আসতেই মনটা কিছুটা তেতো হয়ে গেল। আমার সরল বোনটা কি তাহলে আমার কাছে কিছু লুকাচ্ছে? সে কি এমন কোনো সম্পর্কে জড়িয়েছে যা আমাদের পরিবার মেনে নেবে না? রাতে হোটেলে ফিরে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি ওর রুমে গিয়ে বললাম, সাউদা, দেখ, আমি তোর বড় ভাই। যদি কোনো সমস্যা থাকে আমাকে নির্ভয়ে বলতে পারিস। তোর এই লুকোচুরি আমার একদম ভালো লাগছে না। সত্যি করে বল, তুই কি এখানে কারোর সাথে দেখা করতে এসেছিস? সাউদা আমার দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল। ওর চোখে আমি কোনো ছল চাতুরি দেখতে পেলাম না, বরং এক ধরনের গভীর কষ্ট দেখতে পেলাম। ও নিচু স্বরে বলল, ভাইয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি উত্তর দিলাম, করি, কিন্তু তোর কাজগুলো বিশ্বাসের যোগ্য নয়। কখনো বিয়ের কথা বলছিস, কখনো গোপন কথার ভয় দেখিয়ে এখানে নিয়ে আসছিস। আসল ব্যাপারটা কি, আমাকে খুলে বল। সাউদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলবো তো ভাইয়া, কথা দিচ্ছি। এই ট্যুর শেষ হওয়ার আগেই তুমি সব জানতে পারবে। প্লিজ আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওর অনুরোধে আমি আর কিছু বললাম না, কিন্তু আমার মনের ভেতর সন্দেহর কাঁটা আরও গভীরভাবে বিধেই রইল। আমি ওর রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলাম, কিন্তু সারা রাত আমার চোখে ঘুম ছিল না। আমার বোন কি কোনো বিপদে পড়েছে? পরদিন সকালে সাউদা খুব সেজেগুজে তৈরি হলো। ও একটা নতুন জামা পরেছে, চোখে হালকা কাজল দিয়েছে। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে। আমাকে দেখেই উৎসাহর সাথে বলল,
ভাইয়া চলো আজ আমরা হিমছড়ি আর ইনামি বীচ দেখতে যাব। শুনেছি ওখানকার রাস্তাটা নাকি খুব সুন্দর, একপাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র। ওর এই অতিরিক্ত উৎসাহ আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। আমার মনে হচ্ছিল সেজেগুজের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, তুই কি কারোর সাথে দেখা করতে যা? সত্যি করে বলবি কিন্তু। ও আমার দিকে তাকিয়ে একটু আহত গলায় বলল, না ভাইয়া, আমি কারোর সাথে দেখা করব না। তোমাকে তো বললাম আমি শুধু তোমার সাথেই ঘুরতে এসেছি। ওর উত্তরে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমার মন বলছিল ডাল মে কুছ কালা হ্যায়। মনটা খারাপ হয়ে গেল। ওকে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা চল। আমরা একটা সিএনজি ভাড়া করে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মেরিন ড্রাইভ রোডটা আসলেই খুব সুন্দর, কিন্তু আমার কিছুই ভালো লাগছিল না। সারাটা পথ আমি চুপচাপ ছিলাম, আর সাউদা অনবরত কথা বলে যাচ্ছিল। ও রাস্তার পাশের পাহাড় দেখাচ্ছিল, সমুদ্রের ঢেউয়ের ছবি তুলছিল, কিন্তু আমার কানে যেন কোনো কথাই ঢুকছিল না। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সাউদার আসল উদ্দেশ্যটা কি? আমি বারবার আর চোখে সাউদার দিকে তাকাচ্ছিলাম। ও কি কাউকে খুঁজছে, কারো জন্য অপেক্ষা করছে? হিমছড়িতে পৌঁছে আমরা পাহাড়ের উপরে উঠলাম। সেখান থেকে সমুদ্রের দৃশ্য ছিল অসাধারণ, কিন্তু আমার মন পড়েছিল অন্য কোথাও। কিছুক্ষণ পর সাউদা হঠাৎ করে আমার ফোনটা চাইল। বলল, ভাইয়া তোমার ফোনটা একটু দাও তো, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন করতে হবে। আমার মনের ভিতরটা ধক করে উঠল। তাহলে কি এবার সেই গোপন মানুষটাকে ফোন করা হবে, যার জন্য এত আয়োজন? আমি ইতস্তত করে ফোনটা ওর হাতে দিলাম। ফোনটা আনলক করে দেওয়ার সময় আমার মনে হলো ওর কল লিস্টটা চেক করা উচিত, কিন্তু সেটা করতে আমার নিজের কাছেই ছোট মনে হলো। সাউদা ফোনটা নিয়ে একটু দূরে সরে গেল। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে লক্ষ্য করছিলাম। ও ফোনে কথা বলার সময় হাসছিল, আবার মাঝে মাঝে চিন্তিত মুখে কি যেন বলছিল। আমার কান খাড়া ছিল, কিন্তু দূরত্বের কারণে একটা শব্দও শুনতে পারছিলাম না। ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হচ্ছিল ও কোনো সাধারণ বান্ধবীর সাথে কথা বলছে না। ওর কথা বলার মধ্যে এক ধরনের গোপনীয়তা ছিল। প্রায় 10 মিনিট কথা বলার পর ও ফিরে এসে ফোনটা আমাকে ফেরত দিল। আমি স্বাভাবিক থাকার ভান করে জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বলছিলি? সাউদা খুব সাবলীলভাবে উত্তর দিল, আমার এক বান্ধবীর সাথে, ওর নাম শায়লা, ও এখানেই কাছাকাছি থাকে। অনেকদিন পর কথা হলো, তাই একটু বেশি সময় লাগলো। কিন্তু আমার মন মানছিল না। আমার মনে হচ্ছিল ও নির্ঘাত মিথ্যা বলছে। হয়তো কোনো ছেলের সাথে কথা বলেছে আর এখন বান্ধবীর নাম বলছে। আমি ঠিক করলাম বিষয়টা শেষ দেখে ছাড়ব। আমি আর কোনো কথা না বাড়িয়ে বললাম, চল এবার ইনানির দিকে যাই। ইনানি বিচে গিয়েও আমার মনটা ভালো হলো না। প্রবাল পাথরের উপর দিয়ে হাঁটার সময় আমার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে আমি সত্যিটা বের করব। আমার বোনকে আমার অগোচরে কোনো ভুল পথে পা বাড়াচ্ছে? বড় ভাই হিসেবে ওকে রক্ষা করা আমার দায়িত্ব। এই চিন্তাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ফিরে আমি একটা পরিকল্পনা করলাম। আমি সাউদাকে বললাম, জানিস আমার শরীরটা ভালো লাগছে না, সারাদিন ঘুরে মাথাটা খুব ধরেছে, আমি একটু ঘুমাবো। ডিনার করতে ইচ্ছে হলে তুই একাই করে নিস। আসলে আমার উদ্দেশ্য ছিল ও একা কোথাও যায় কিনা সেটা দেখা। আমি দেখতে চেয়েছিলাম আমার অনুপস্থিতির সুযোগে ও কি করে। আমার ধারণাই সত্যি হলো। আমি ঘুমানোর ভান করার কিছুক্ষণ পর সাউদা খুব সাবধানে দরজা খুলে বেরিয়ে গেল। আমি সাথে সাথে বিছানা ছেড়ে উঠলাম এবং নিঃশব্দে ওর পিছু নিলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আজ হয়তো সব রহস্যের অবসান হবে। আমি খুব সাবধানে সাউদার পিছু নিলাম। ও যেন কোনোভাবেই টেন না পায়, তাই আমি দেয়ালের আড়াল আর হোটেলের করিডোরের থামগুলোকে ব্যবহার করে এগোতে থাকলাম। সাউদা হোটেলের লবি পেরিয়ে সামনের একটা ক্যাফের দিকে এগিয়ে গেল। ক্যাফেটার নাম ছিল ক্যাফে মেরিন। বাইরে থেকে কাঁচের ভেতরটা আবছা দেখা যাচ্ছিল। আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে ওকে অনুসরণ করতে লাগলাম। ক্যাফের ভেতরে ঢুকে সাউদা একটা কোণার দিকে টেবিলে গিয়ে বসল। জায়গাটা এমন ছিল যে বাইরে থেকে সহজে দেখা যায় না। আমার ভয় আর কৌতূহল দুটোই বাড়ছিল। এবার হয়তো আমি রহস্যের কিনারা করতে পারবো। ও কি এখানে সেই শায়লা নামের বান্ধবীর সাথে দেখা করতে এসেছে, নাকি অন্য কেউ আসবে? আমি ক্যাফের উল্টো দিকের একটা অন্ধকার জায়গায় দাঁড়ালাম, যেখান থেকে ভেতরের কিছুটা অংশ দেখা যায়। সাউদা একটা কফির অর্ডার দিয়ে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো। ওর চোখে মুখে ছিল এক ধরনের অস্থিরতা। ও বারবার দরজার দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর আমার অপেক্ষার অবসান হলো। আমি দেখলাম
একজন ব্যক্তি ক্যাফেতে প্রবেশ করে সরাসরি সাউদার টেবিলের দিকে এগিয়ে গেল। আমি দেয়ালের আড়ালে আরেকটু লুকিয়ে লোকটাকে ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমি যতটা অবাক হলাম তার চেয়ে বেশি বিভ্রান্ত হলাম। আমি ভেবেছিলাম হয়তো সাউদার বয়সী কোনো ছেলে আসবে, কিন্তু আমি দেখলাম সাউদার সাথে দেখা করতে এসেছে মাঝবয়সী এক ভদ্রলোক। তার বয়স 50-এর কাছাকাছি হবে, চুল প্রায় সাদা, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাধারণ শার্ট প্যান্ট। দেখে কোনোভাবেই তাকে সাউদার প্রেমিক বা বন্ধু বলে মনে হলো না, বরং কোনো শিক্ষক বা অভিভাবক গুছের মানুষ মনে হচ্ছে। তারা দুজনে নিচু স্বরে কথা বলছিলেন, আমি কিছুই শুনতে পারছিলাম না, কিন্তু তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা খুব জরুরি কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন। ভদ্রলোক একটা ফাইল থেকে কিছু কাগজপত্র বের করে সাউদাকে দেখালেন। সাউদা খুব মনোযোগ দিয়ে সেগুলো দেখল এবং কিছু একটা নিয়ে তর্ক করল। ওর মুখ দেখে মনে হচ্ছিল ও কিছুটা চিন্তিত। আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। কে এই লোক? সাউদা তার সাথে কি নিয়ে কথা বলছে? ফাইলের ভেতর কি ছিল? আর কি কোনো আইনি ঝামেলায় পড়েছে, নাকি ও কোনো খারাপ চক্রের পাল্লায় পড়েছে? ভদ্রলোককে দেখে তো তেমন খারাপ মানুষ মনে হচ্ছে না, কিন্তু কিছুই বলা যায় না। প্রায় আধ ঘন্টা পর ভদ্রলোক উঠে চলে গেলেন। তারপর সাউদাও বিল মিটিয়ে হোটেলের দিকে রওনা দিল। আমি দ্রুত ওর আগে হোটেলে ফিরে এসে আবার ঘুমানোর ভান করে শুয়ে রইলাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল। কিছুক্ষণ পর সাউদা রুমে ফিরে এলো। ও আমার দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর কোনো শব্দ না করে নিজের রুমে চলে গেল। আমার মাথায় আর কোনো চিন্তাই কাজ করছিল না। আমার বোনের এই অচেনা রূপ আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। ও কি কোনো বিপদে পড়েছে, কোনো কিছুতে জড়িয়ে গেছে যাও আমাকে বলতে পারছে না? এই মাঝবয়সী লোকটাই বা কে? আমার আদরের ছোট বোনটা আমার কাছ থেকে এত বড় কি লুকাচ্ছে? এই চিন্তাগুলো আমাকে সারা রাত ঘুমাতে দিল না। আমার মনে হলো আমি আমার বোনকে চিনতেই পারছি না। পরদিন সকালে পরিবেশটা বেশ থমথমে ছিল। নাস্তার টেবিলে আমরা দুজনেই চুপচাপ। সাউদা হয়তো বুঝতে পারছিল যে আমি কিছু একটা জানি, তাইও আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আর আমি রাগে দুঃখে চিন্তায় কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। আমি আর থাকতে না পেরে সরাসরি উঠে জিজ্ঞেস করলাম, সাউদা, কাল সন্ধ্যায় তুই কার সাথে দেখা করেছিস? আমার প্রশ্নে সাউদা চমকে উঠল। ওর হাত থেকে চামচটা পড়ে গেল। ও বুঝতে পারল যে আমি সব জানি। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আমতা আমতা করে বলল, কোথায়? আমি তো কোথাও যাইনি, আমি তো রুমে ছিলাম। আমি কঠিন স্বরে বললাম, মিথ্যা বলবি না, আমি তোকে অনুসরণ করেছিলাম। ওই ক্যাফেতে তুই এক ভদ্রলোকের সাথে দেখা করেছিস। কেউ নি। তোর সাথে কিসের সম্পর্ক? ফাইলেই বা কি ছিল? সত্যি করে বল, না হলে আমি এক্ষুনি বাবাকে ফোন করে সব বলছি। আমার ধমকে সাউদার চোখ ছলছল করে উঠল। ও কান্না জড়ানো গলায় বলল, ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না, প্লিজ আজকের দিনটা শুধু আমাকে দাও। ওর কান্না দেখে আমার মনটা নরম হয়ে গেল, কিন্তু একই সাথে আমার জেদও চাপলো। বললাম, না, আমাকে এখনই শুনতে হবে। তুই কিসের মধ্যে জড়িয়েছিস আমাকে জানতে হবে। আমি তোর বড় ভাই, তোর কোনো বিপদ হলে দেখার দায়িত্ব আমার। সাউদা কাঁদতে কাঁদতে বলল, আমি কোনো বিপদে পড়িনি ভাইয়া, তুমি যা ভাবছো তেমন কিছুই না। প্লিজ আমার উপর বিশ্বাস রাখো। এখন বললে তুমি হয়তো ট্যুরের মজাটাই নষ্ট করে দেবে, হয়তো রেগে গিয়ে সাথে সাথে ঢাকায় ফিরে যেতে চাইবে। আমি চাই না সেটা হোক। আমি তোমাকে এখানে অন্য একটা বিশেষ কারণে এনেছি। কাল তো আমাদের ফেরার দিন। আমি কথা দিচ্ছি, কাল গাড়িতে বসে আমি তোমাকে সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলবো। আমার জীবনের দিব্যি ভাইয়া, প্লিজ শুধু আজকের রাতটা। ওর আকুতিয়ার দেখে আমি আর জোর করতে পারলাম না। আমার মনে হলো ওকে হয়তো একটু সময় দেওয়া উচিত, কিন্তু আমার মনের ভেতর একটা ঝড়ও বয়ে যাচ্ছিল। একটা দিন, আর মাত্র একটা দিন অপেক্ষা করতে হবে এই ভয়ঙ্কর রহস্যের সমাধানের জন্য। শেষ দিনটা কেমন যেন ঘোরের মধ্যে কাটল। কক্সবাজারের সৌন্দর্য, সমুদ্রের গর্জন কিছুই আমার মনে দাগ কাটতে পারছিল না। আমার সমস্ত চেতনা জুড়ে ছিল সাউদার সেই না বলা গোপন কথা আর ক্যাফের সেই রহস্যময় ভদ্রলোকের মুখটা। আমরা বার্মিজ মার্কেটে গেলাম, কিছু কেনাকাটা করলাম, কিন্তু পুরো সময়টাতেই আমাদের মধ্যে একটা অদৃষ্ট দেওয়াল ছিল। সাউদা খুব চেষ্টা করছিল পরিবেশটা স্বাভাবিক করার। ও আমাকে এটা সেটা দেখাচ্ছিল, আমার পছন্দের আচার কিনল, কিন্তু আমি ওর চোখের গভীরে তাকালেই বুঝতে পারছিলাম ও একটা ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে।
হয়তো ও ভাবছিল কিভাবে আমাকে সবটা বলবে আর আমিই বা কিভাবে বিষয়টা নেব। বিকেলে আমরা শেষবারের মতো সমুদ্রের ধারে গেলাম। সূর্যাস্ত দেখছি, আকাশ জুড়ে লাল আর কমলার খেলা, কিন্তু আমার কাছে সব কিছুই বিবর্ণ মনে হচ্ছিল। সাউদা আমার পাশে এসে বসল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাইয়া, তোমার কি মনে আছে ছোটবেলায় তুমি আমাকে ঠিক এভাবেই পাশে বসিয়ে কত ভূতের গল্প শোনাতে? আমি ভয় পেতাম, আবার শুনতেও চাইতাম। আমি অতীতের স্মৃতিতে ডুব দিলাম। হ্যাঁ, মনে আছে। বাবা মা যখন কাজে ব্যস্ত থাকতেন, আমিই ওকে আগলে রাখতাম, আমার পিঠেই ও ঘুমোতো, আমার সাথেই খেলতো। সেই ছোট্ট বোনটা আজ এত বড় হয়ে গেছে, তার নিজেরও একটা গোপন জগৎ তৈরি হয়েছে যা আমার সম্পূর্ণ অজানা। আমি বললাম, মনে আছে, কিন্তু তুই তো আর সেই ছোট্টটি নেই, তুই অনেক কিছু লুকাতে শিখে গেছিস। আমার কথায় সাউদা কষ্ট পেল, ওর মুখটা ম্লান হয়ে গেল। ও বলল, লুকাইনি ভাইয়া, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। কিছু কথা বলার জন্য সঠিক পরিস্থিতি তৈরি করতে হয়, আমি শুধু সেটাই করেছি। ওর দার্শনিকদের মতো কথায় আমার রাগ আরও বেড়ে গেল। বললাম, কিসের পরিস্থিতি? একটা সত্যি কথা বলার জন্য মানুষকে 300 কিলোমিটার দূরে টেনে আনতে হয়? সাউদা আর কোনো উত্তর দিল না, চুপ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। আমি দেখলাম ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমার খুব খারাপ লাগলো। হয়তো আমার আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল, কিন্তু আমার মনের ভেতরের অস্থিরতা আমাকে শান্ত থাকতে দিচ্ছিল না। রাতে খাওয়ার সময়ও আমরা কোনো কথা বললাম না। হোটেলে ফিরে আমি আমার রুমে চলে এলাম, ব্যাগ গোছাতে শুরু করলাম। কাল সকালেই আমাদের বাস। অবশেষে এই রহস্যময় আর দম বন্ধ করা ভ্রমণ শেষ হতে চলেছে, কিন্তু আমি কি উত্তরগুলো পাওয়ার জন্য প্রস্তুত? সাউদার গোপন কথা আমার জীবনে কী ধরনের পরিবর্তন আনবে, সেই অজানা আশঙ্কায় আমার মনের ভেতর কেঁপে উঠল। পরদিন সকালে আমরা ঢাকার বাসে উঠলাম। বাস ছাড়ার পর থেকেই আমার মনের ভেতরটা ধরফড় করছিল। প্রতিটি মুহূর্ত আমার কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। সাউদা জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। ওর মুখটা দেখে কিছুই বোঝার উপায় ছিল না, শান্ত কিন্তু গভীর। বাসের জানালা দিয়ে কক্সবাজার শহরটা ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল শুধু শহরটাই নয়, আমার মনের শান্তি আর সরল বিশ্বাসগুলো যেন পেছনে ফেলে যাচ্ছি। সামনের কয়েক ঘন্টায় আমি এমন কিছু জানতে চলেছি যা হয়তো আমাদের ভাই বোনের সম্পর্কটাকেই বদলে দেবে। প্রায় 1 ঘন্টা পর বাস যখন শহর ছেড়ে ফাঁকা হাইওয়েতে উঠল, সাউদা আমার দিকে ফিরল। ওর দৃষ্টি শান্ত কিন্তু দৃঢ়। ও নিচু স্বরে বলল, ভাইয়া, আমি এখন তোমাকে সবটা বলবো, তবে তার আগে আমাকে কথা দাও, তুমি আমার পুরো কথা না শুনে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বা আমাকে থামিয়ে দেবে না। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে ছিল ভয়, সংকোচ আর গভীর আরতি। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল, যেন কোনো পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষা করছি। সাউদা বলতে শুরু করল, প্রথমেই বলি, আমি তোমার কাছে কোনো কিছু লুকানোর জন্য বা তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করিনি। যা করেছি সব তোমার ভালোর জন্যই করেছি। ও একটু থামল, একটা লম্বা শ্বাস নিল, তারপর আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, ভাইয়া, তোমার কি রিয়া আপুর কথা মনে আছে? রিয়ার নামটা শোনার সাথে সাথেই আমার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। একটা পুরনো ক্ষত যা আমি সময়ের ধুলোয় আর ব্যস্ততার আড়ালে চাপা দিয়ে রেখেছিলাম, সেটা যেন আবার দগদগে হয়ে উঠল। রিয়া, আমার ভালোবাসা, আমার প্রথম প্রেম, আমার জীবনের সবচেয়ে বড় ভুলের নাম। প্রায় 1 বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। কারণটা ছিল খুব তুচ্ছ, কিন্তু আমাদের ইগো আর জেদের কাছে ভালোবাসাটা হেরে গিয়েছিল। সেই বিচ্ছেদের কষ্টটা আমি কাউকে বুঝতে দিইনি। বাবা মা, বন্ধু বান্ধব, এমনকি সাউদার কাছেও আমি স্বাভাবিক থাকার অভিনয় করে গেছি। আমি ভেবেছিলাম এই ব্যাপারটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি তো কাউকে কিছুই বলিনি। আমি অবাক হয়ে কাঁপা গলায় বললাম, তুই রিয়ার কথা কিভাবে জানিস? সাউদা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি জানি ভাইয়া। ব্রেকআপের পর যখন তুমি নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিলে, রাতের পর রাত ঘুমাতে পারতে না, ঠিকমতো খেতে না, তখন আমি সব টের পেতাম। তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা আমি দেখতাম। একদিন তোমার রুম গোছাতে গিয়ে তোমার পুরনো ডায়েরিটা আমার হাতে পড়েছিল। আমি জানি আমার এটা করা একদম উচিত হয়নি, কিন্তু আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। সেই ডায়েরি পড়েই আমি তোমার আর রিয়াপুর সব কথা জানতে পারি। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম।
আমার সবচেয়ে গভীর গোপন কষ্টটার কথা, আমার সবচেয়ে বড় দুর্বলতার কথা আমার ছোট বোনটা জেনে গেছে। আমার নিজেকে খুব অসহায় আর নগ্ন মনে হচ্ছিল। সাউদা বলতে থাকলো, তুমি হয়তো অভিনয় করে সবার সামনে স্বাভাবিক থাকতে, হাসি খুশি থাকতে, কিন্তু আমি দেখতাম তুমি ধীরে ধীরে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছ। তোমার হাসিটা নকল ছিল, তোমার উৎসাহগুলো লোক দেখানো ছিল। মাঝে মাঝে রাতে আমি তোমার রুমের বাইরে থেকে তোমার চাপা কান্নার শব্দ পেতাম। তুমি ভীষণ মানসিক কষ্টে ভুগছিলে ভাইয়া, মারাত্মক অবসাদে ছিলে। অবসাদ শব্দটা শুনে আমার মনের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রিয়া চলে যাবার পর আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। কোনো কিছুতেই আমি আনন্দ খুঁজে পেতাম না। সাউদা আমাকে বলল, এই গোপন কথাটাই আমি সবাইকে বলে দেবার ভয় দেখিয়েছিলাম। আমি যদি মা বাবাকে সরাসরি বলতাম যে তুমি ডিপ্রেশনে আছো, তারা হয়তো অনেক বেশি চিন্তা করতেন, ভেঙে পড়তেন, কিন্তু তুমি হয়তো আরও বেশি করে নিজেকে গুটিয়ে ফেলতে। তাই আমি এই উপায়টা বের করি। আমি চেয়েছিলাম তোমাকে এই 4 দেয়ালের বাইরে, তোমার চেনা পরিবেশ থেকে দূরে কোথাও নিয়ে আসতে, যেখানে তুমি একটু শান্তি পাবে, খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবে, পুরনো কষ্ট ভুলতে পারবে। আমার চোখ পানিতে ভরে আসছিল। আমার ছোট্ট বোনটা, যাকে আমি সবসময় বাচ্চা ভেবে এসেছি, সে আমার জন্য এতটা ভেবেছে। আমার ভেতরের সব কষ্ট, সব অভিমান যেন গলে গলে পড়তে শুরু করলো। আজ যে 15,000 টাকা আমি তোমাকে দিয়েছিলাম, সাউদা আমার ভেজা চোখের দিকে তাকিয়ে বলে চলল, ওটা আমার গত 2 বছরের স্কলারশিপ আর টিউশনির জমানো টাকা। আমি টাকাটা জমিয়েছিলাম একটা ভালো ল্যাপটপ কিনবো বলে, কিন্তু আমার কাছে একটা যন্ত্রের চেয়ে আমার ভাইয়ের হাসিটা অনেক বেশি দামি মনে হয়েছে। আমি হতভাগ হয়ে সাউদার কথা শুনছিলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমার সব সন্দেহ, সব রাগ, সব অভিমান যেন বঙ্গোপসাগরের ঢেলে ধুয়ে মুছে যাচ্ছিল। যে বোনকে আমি ভুল বুঝছিলাম, যার উদ্দেশ্য নিয়ে আমি সন্দিহান ছিলাম, যার ওপর আমি অকারণে রাগ করছিলাম, সে আমার জন্য এত বড় ত্যাগ করেছে। আমি আর পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। বাসের অন্য যাত্রীরা হয়তো আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল ছিল না। আমি কান্না ভেজা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু কক্সবাজারে ওই ভদ্রলোক কে ছিলেন যার সাথে তুই ক্যাফেতে দেখা করেছিস? সাউদা এবার একটু হাসল, ওর চোখেও পানি, কিন্তু মুখে মায়াবী হাসি। বলল, উনি একজন মনোবিদ, ডক্টর আশফাক চৌধুরী। আমার ছোট বোনটা আমার মানসিক স্বাস্থ্যের কথা ভেবে একজন বিশেষজ্ঞের সাথেও যোগাযোগ করেছে। ডক্টর আশফাক চৌধুরী, আমি অনলাইনে অনেক খুঁজে ওনাকে বের করেছিলাম। কক্সবাজারে ওনার একটা চেম্বার আছে। আমি ওনার সাথে তোমার কয়েকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম ভাইয়া। চেয়েছিলাম এই ট্রিপের সুযোগে তোমার সাথে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট করাতে। আমি জানি তুমি সরাসরি কিছুতেই ডাক্তারের কাছে যেতে রাজি হতে না, তাই আমি নিজেই আগে ওনার সাথে দেখা করে তোমার সব সমস্যার কথা খুলে বলেছি। উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে তোমার পরিবেশ বদলানো দরকার। তোমার শুধু একজন ভালো শ্রোতা দরকার, যে তোমাকে বুঝবে, তোমার কষ্টটা অনুভব করবে। এই কথা শুনে আমার আর নিজেকে ধরে রাখার ক্ষমতা রইল না। আমি বাসের সিটের ওপরই হাউমাউ করে কেঁদে ফেললাম। আমার ছোট বোনটা আমার মানসিক স্বাস্থ্যের কথা ভেবে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথেও যোগাযোগ করেছে। আমি ওকে কত ভুল বুঝেছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে মাফ করে দিস বোন, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। সাউদা বলল, ছি ভাইয়া, এসব কি বলছো? তুমি আমার বড় ভাই, তোমার কষ্ট তো আমারও কষ্ট। আমি জানি তুমি হয়তো আমার উপর রাগ করতে পারো, কারণ তোমার ব্যক্তিগত ব্যাপারে আমার এভাবে নাক গলানো উচিত হয়নি, কিন্তু আমি তোমাকে ওভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছিলাম না। আমি তোমার সেই পুরনো হাসি খুশি ভাইয়াটাকে ফিরে পেতে চেয়েছিলাম। আমার তখন মনে পড়ে গেল সাউদার সেই অদ্ভুত প্রশ্নগুলো। তুমি বিয়ে করবে কবে? তুমি কি কখনো একা অনুভব করো? এই সব কিছুর পেছনে ছিল আমার ভালো মন্দ নিয়ে ওর গভীর চিন্তা। ও আমাকে বিয়ে করে সংসারী হতে দেখতে চেয়েছিল, যাতে আমি রিয়ার স্মৃতি আর একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারি। ও আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করছিল। আমার সেই গোপন কথা ছিল আমার ডিপ্রেশন, আমার একাকিত্ব। আর সাউদার উদ্দেশ্য ছিল কোনো চক্রান্ত নয়, কোনো স্বার্থপরতা নয়, বরং তার ভাইয়ের জন্য নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা এবং ভাইকে সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। বাস চলছে তার আপন গতিতে। ঢাকার কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এক নতুন জীবন নিয়ে ফিরছি। যে অন্ধকার আমাকে গ্রাস করেছিল তা থেকে আমার বোন আমাকে আলোর পথে ফিরিয়ে এনেছে।
ঢাকায় ফিরে আমি সাউদার কথা মতো ডক্টর চৌধুরীর সাথে অনলাইনে সেশন শুরু করি। সাউদা সবসময় আমার পাশে ছিল ছায়ার মতো। ধীরে ধীরে আমি আমার ডিপ্রেশন কাটিয়ে উঠতে শুরু করি। আমার জীবনে আবার নতুন করে বেঁচে থাকার ইচ্ছেটা ফিরে আসে। আজ আমি পুরোপুরি সুস্থ, একটা ভালো চাকরি করছি। আমার জীবনে এখন আর কোনো বিষণ্ণতা নেই। আর এর সবটুকু কৃতিত্ব আমার ছোট বোন সাউদার। সে শুধু আমার বোন নয়, আমার সেরা বন্ধু, আমার অভিভাবক। বন্ধুরা, ভাই বোনের সম্পর্কটা এমনই নিঃস্বার্থ আর পবিত্র হয়। ভাইয়েদের প্রতি বোনদের এই পবিত্র ভালোবাসা সারা জীবন অটুট থাকে। কিন্তু কিছু ভাই আছে যারা বড় হয়ে নিজের বোনকে ভুলে যায়, বোনের অবদানের কথা স্বীকার করে না। আপনারা কখনো এটি করবেন না। দুঃসময়ে নিজের বোনই ভাইয়ের পাশে ছায়া হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।